নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সুযোগ নেবে অপরাধীরা, সতর্কবার্তা সেনা প্রধানের, বিপন্ন হতে পারে দেশ ও জাতির সার্বভৌমত্ব। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে চলে বিডিআর হত্যাযজ্ঞ, অভিযোগ ফখরুলের, সঠিক বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, বনানী কবরস্থানে শ্রদ্ধা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আংশিক শেষ, লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা আদেশকাল। লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। 2007 সালে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগে, দিতে হবে সব সুযোগ সুবিধা। আসন্ন রমজানে বাড়বে না নিত্যপণ্যের দাম বললেন অর্থ উপদেষ্টা, ব্যবসায়ীদের যে কোনো কারসাজি রোধে তৎপর সরকার। রোজার সময় যারা কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য 1% কমেছে, কতবার 1 কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে। না ফেরার দেশের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বাদ জোহর ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পূর্ণ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, জয় নিয়ে দুদলই নিশ্চিত করতে চায় সেমিফাইনাল। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সুযোগ নেবে অপরাধীরা, বিপন্ন হতে পারে দেশ ও জাতির সার্বভৌমত্ব, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। পরে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় চালানো হয়েছে হত্যাযজ্ঞ। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্বজনদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর পর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা। 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। কবুল করুন,
25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ জানান স্বজনরা। সেই সঙ্গে ন্যায় বিচারেরও দাবি জানান তারা। আমাদেরকে দিবসটা দেওয়া হলো এবং এটা জাতীয় পর্যায়ে পালিত হবে, এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমরা আরো হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। আমরা চাই হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এ সময় কমিশনের মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফেলতি থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পরে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু দেশি নয়, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। এর সাথে বহিঃশক্তি জড়িত। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহার লিভ টু আপিল করার অনুমতি পাবেন কিনা আপিল বিভাগের আদেশকাল। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। শুনানিতে হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন আপিল বিভাগ। বিস্তারিত সাব্বিনা মজুমদারের রিপোর্টে। ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর ১১৩ যুক্তিতে তার খালাস চেয়ে আবেদন করেন তিনি। ২০১৯ সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের রিভিউ আবেদন করা হয় আজ। মঙ্গলবার শুরু হয় রিভিউ শুনানি। শুরুতেই প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলাগুলো নিয়ে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধে বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন তোলেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। তবে এর আগে নতুন করে লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না, এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। জামায়াতের সেক্রেটারি জানান, তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। তাকে মুক্ত করতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন জামায়াতে ইসলামী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে চাকরিবিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলে তথ্য নিশ্চিত করেন। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলের এ নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়।
পরীক্ষার পর ৩২৭ জনের মধ্যে ৮৫ জনকে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। ১৮ বছর পর চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিয়োগ বঞ্চিতরা। একজন ফিকটিশিয়াস পারসন রিট পিটিশন করে সেই এদের নিয়োগ আটকে দিয়েছিল, অথচ ইতিমধ্যে রায় বাস্তবায়ন করে এদের সবার নিয়োগ গেজেটেড হয়েছিল। সেই গেজেটেড হওয়ার পরে তাদেরকে যখন ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, সেই সময় হাইকোর্টের একটি বেঞ্চের আদেশে তাদের চাকরি আবার চ্যুত করা হয়। আপিল বিভাগে ক্যাবিনেট ডিভিশনের সেক্রেটারি, তৎকালীন সেক্রেটারি তার কোনো অথরিটি না থাকা সত্ত্বেও, লোকাল স্ট্যান্ডার্ড না থাকা সত্ত্বেও রুলস অফ বিজনেস অনুযায়ী এবং অ্যালোকেশন অফ পাওয়ার্স এবং দি মিনিস্ট্রি অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি অভিযোগ দায়ের করেছে মায়ের ডাক। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবী শিশির মনির। প্রক্রিয়ার মাধ্যমে সুবিচার পান, এটি আমরা সকলেই এক্সপেক্ট করব। এটি সাবেক প্রধানমন্ত্রী আসামি আপনাদের অভিযোগে? না, যদি সংযুক্ত থাকে পরে ইনভেস্টিগেশনে। জি, আমরা যে অভিযোগ দেওয়ার চেষ্টা করেছি এগুলো সুনির্দিষ্টভাবে যে বা যেখানে এই কর্মকাণ্ডের সঙ্গে যাকে গুম করার ক্ষেত্রে সংযুক্ত ছিল সেটাই আমরা দিয়েছি। এরপরে বাকিটা যদি সংশ্লিষ্ট ইনভেস্টিগেটিং অফিসাররা তদন্ত করে কমন রেসপন্সিবিলিটির জন্য অন্যদেরকে আসামি করতে চান, ডেফিনেটলি তারা আইন অনুযায়ী সেটা করতে পারবেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান, সাবেক আইজিপি, তারপর মনিরুল ইসলাম, এরা একদম সুনির্দিষ্ট। জি, আমরা সুনির্দিষ্টভাবে এবং র্যাবের ইন্টেলিজেন্স উইং, বিশেষ করে র্যাবের 1, র্যাব 4, র্যাব 7, র্যাব 11 তাদেরকেও আমরা সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করেছি। সব মিলে আসামির সংখ্যা এখানে সুনির্দিষ্ট করে এক্সাক্ট নাম্বারটা বলা যাবে না, তবে আসামির সংখ্যা 60-এর ঊর্ধ্ব। বিভিন্ন কমপ্লেনে বিভিন্ন জন আছেন, একই কমপ্লেনে সবাই নাই, কারণ সব ঘটনার সঙ্গে একই ব্যক্তি জড়িত ছিলেন মর্মে আমরা পাইনি। আমরা কিন্তু প্রাথমিক একটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, এবং যতটুকু নিজেদের সামর্থ্য আছে সেটাও আদালতের সামনে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিও আজকে ইনভেস্টিগেশন এজেন্সির সামনে জমা দিয়ে যাওয়া হচ্ছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছে মায়ের ডাক। এ নিয়ে ব্রিফ করছিলেন আইনজীবী শিশির মনির। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রমজানের সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন বলে জানান তিনি। ব্যবসায় নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না বলেন অর্থ উপদেষ্টা। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আসা $29 বিলিয়ন নিয়ে তদন্ত করা হবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে অর্থ এলে এবং তার সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই, আপত্তি থাকার বিষয় নেই। আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যারা কোনো রকমভাবে দাম না বাড়ে, সরবরাহটা নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না। এইখানে আবার মার্কেট ডায়নামিক্স আছে, তাই না? হোলসেলাররা, রিটেলাররা, আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে সতর্ক। ধরেন আজকে শ্যামবাজারের যে দোকান, মৌলভীবাজার বা ঢাকার নরসিংদী বা ধরেন মহাস্থানগড়ের বা কুমিল্লার দাউদকান্দিতে ডিফারেন্ট প্রাইস হবে। প্রাইসটা ভেরিয়েশন করবে হয়তো ট্রান্সপোর্ট কস্ট, এর বিষয়ে করার কথা না। না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমান। মঙ্গলবার সকালে ধানমন্ডি বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সহকর্মীরা বলছেন, তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হয়েছে। রাজধানীতে 3টি জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাউজানে। বিস্তারিত নাফিয়া ফেরজানার প্রতিবেদনে। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। 1942 সালে জন্ম এই বর্ষিয়ান রাজনীতিবিদের। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারী সরকার পতনেও ছিল আব্দুল্লাহ নোমানের সাহসী অবদান।
ছাত্রজীবন শেষে মাওলানা ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। অংশ নেন ৭১-এর মুক্তিযুদ্ধেও। ১৯৮১ সালে যোগ দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিতে। ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম থেকে। একাধিকবার নির্বাচিত এই সংসদ সদস্য ২বার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ৮৩ বছরের এই বর্ষিয়ান রাজনীতিবিদ মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ধানমন্ডির বাসায় তার মরদেহ আনা হয়। এ সময়ে আত্মীয় স্বজন ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা মরদেহ দেখতে আসেন। দাফন হবে রাউজান গহিরায়, ওনার গ্রামের বাড়িতে, চট্টগ্রামে। বিএনপি জাতীয়তাবাদী শক্তির একজন নেতাকে হারালো। নোমান ভাই যে আদর্শিক চেতনাকে ধারণ করত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, সেই আদর্শ নিয়ে কিন্তু সারা জীবন উনি পথ চলেছে। মরদেহ দেখতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আব্দুল্লাহ নোমান শুধু চট্টগ্রামের নয়, তিনি ছিলেন জাতীয় নেতা। অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। এই ধরনের জনঘনিষ্ঠ একজন মানুষ, যিনি মন্ত্রিত্ব করেছেন এবং বিরোধী দলের রাজনীতি করেছেন, সব দিকে তার যে অভিজ্ঞতা, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে দেশের অবস্থা, এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল। আব্দুল্লাহ নোমানের ছেলে সায়েদ আল নোমান জানান, মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে প্রথম জানাজা, দুপুর ২:৩০টায় সংসদ ভবনে দ্বিতীয় জানাজা, এরপরে বাদ আসর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তৃতীয় জানাজা হবে। প্রথমে ২:৩০টায় হবে পার্লামেন্টে, তারপরে বাদ আসর আমরা পার্টি অফিসে হবে, আর চট্টগ্রামের পরবর্তীতে হবে, সেটা আপনারা জানবেন। জানাজা শেষে আব্দুল্লাহ নোমানের মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান চট্টগ্রামের রাউজানে। সেখানে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন বিএনপির এই নেতা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একথা বলেন। তিনি বলেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, তাদের ভাষা আরও মার্জিত ও ভদ্রচিত হওয়া উচিত। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে আমাদের উচিত স্বাধীনতা বজায় রেখে জনগণের সামনে বক্তব্য প্রদান করা। দেখছি যে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং ভদ্রচিত হওয়ার চেষ্টা করবেন। রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে সেবা পেতে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে ধাপে ধাপে দিতে হয় টাকা। ক্যামেরায় এমন চিত্র ধারণ করায় তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও সহায় সম্বল হারাচ্ছেন রোগী স্বজনরা। আর রিপ্রেজেন্টেটিভদের চাপে ডাক্তারের দেখা পেতে হিমশিম খেতে হয় রোগীদের। সোহরাওয়ার্দী হাসপাতালে ঘুরে সেখানকার চিত্র তুলে ধরছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ঈশাদ সোহেল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ভিড়ে অনেকটাই কোণঠাসা রোগীরা। অসুস্থ রোগী দাঁড়াই আছে, কিন্তু আগে রিপ্রেজেন্টেটিভ ঢুকে যায়, ডাক্তাররাও কিছু বলে না। তাইলে রোগীগুলো কি মারা যাবে? এগুলো কি দেখার কেউ নাই সরকারের? দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন বেশিরভাগ, আবার অনেকে তখনও ব্যস্ত রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে। এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে পালাতে থাকেন সবাই। হাসপাতালের লোক আপনি? জি না ভাইয়া। আপনি এই যে ছবিগুলো তুলছেন,
কিছুক্ষণের মধ্যে রিপ্রেজেন্টেটিভ চক্রের তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। কোন রোগীর হয়রানি করছে আপনি দেখান, রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেছেন, কোন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছি জিজ্ঞাসা করেন, কে বলছে? তাদেরকে রেখে আপনারা যে রোগীকে রেখে ডাক্তারের চেম্বারে সময় দেন, এতে কি রোগীরা হয়রানি হচ্ছে না? আমি প্রেসক্রিপশন তুলছি, আপনার প্রুফমেন্ট দেখান। এই যে সব রোগীরা বললো, কে বলছে বলেন? আমি প্রেসক্রিপশন তুলছি, আপনার সামনেই তো এইমাত্র বললেন। আর আমি তুলছি, এটা বলছে নাকি আপনাকে? শুধু রিপ্রেজেন্টেটিভদের দৌরত্ব নয়, সরকারি হাসপাতালটিতে সেবা পেতে ধাপে ধাপে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে দিতে হয় টাকা। এতে ক্ষুব্ধ রোগীরা। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সবকিছু নিয়ে আসছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে। আমি 2 বার টাকার পরেও কি দেয় নাই। ওয়ার্ডে ঢুকতেই মেলে টাকা নেয়ার প্রমাণ, আবার ক্যামেরার সামনে তা অকপটে স্বীকারও করেন আনসার থেকে ওয়ার্ড বয়রা। এই দেখেন 20 টাকা শুনি দিছি। এই 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিছে, ভাই টাকা এই যে টাকাটা নিচ্ছেন। শুধু স্যার আমি যে করি স্যার, স্যার হাসপাতাল ঘুরেন স্যার, দেখেন কি অবস্থা, স্পেশাল ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে ভরা, টাকা পয়সা নিয়ে চলে যায়। এর মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নার্সরা, বলেন তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না ভিডিও। কিন্তু আপনি তো এখানকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন। আচ্ছা, তো এই যে ধরেন এই যে টাকা নেওয়ার যে বিষয়, না টাকা কেউ এখানে নেয় না। এই যে উনি বলল টাকা নিচ্ছে, না না না, হ্যাঁ ওয়ার্ড বয় ওনার কাছে কি জন্য টাকা নিচ্ছে ওনাকে ভালো করে প্রশ্ন করছেন, আপনি তাকে জিজ্ঞাসেন। হ্যাঁ, এটা কি আপনারা যখন অনুমতি দিবেন, আপনারা যখন আমাদের সাথে সাথে থাকবেন, তখন কি এইগুলো থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হাসপাতালটিতে চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ছেন রোগী আর স্বজনরা। অনেকেই হারাচ্ছেন অর্থ, মোবাইল ফোন সহ মূল্যবান সম্পদ। সময় না সেরা ওয়ার্ড বয় কি সরকারি জিনিস বেচা খাইবো, সিট বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা গরিবের জন্য না। অজ্ঞান করে সবকিছু 22,000 টাকা এবং কি আপনার যে কানের সোনা এগুলো খুলে লয়ে গেছে, সবকিছু অজ্ঞান করে সাইকেলটা নিয়ে চলে গেছে। এখন আমি প্রশাসনিক ভবনে গেলাম, তারা আমাকে ফুটেজটুকুই দিছে, তারা বলতেছে যে আমাদের আর কোনো কিছু করণীয় নাই। অভিযোগের পাহাড় নিয়ে এবার পরিচালকের মুখোমুখি দেশ টিভি। তার দাবি, অনিয়ম আর দুর্নীতি রোধে সাংবাদিক প্রবেশ অবাধ করেছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে নেবেন কঠোর ব্যবস্থা। প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে, ফলে সেবা উন্নতিকরণের জন্য স্বাধীন সাংবাদিকতাকে আমি সবসময়কে প্রমোট করি। কিছু দুষ্টু স্টাফ আছে, কিছু দুষ্টু লোক আছে যে কখনো কখনো তারাই অসৎকর্ম করে, আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান চালাই। নতুন পরিচালক দায়িত্ব নেয়ার আগে অনিয়ম দুর্নীতি আড়াল করতে হাসপাতালটিতে ছিল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি পদত্যাগের কথা জানান। নাহিদ ইসলাম আগামী শুক্রবার তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে সেই দলের আহ্বায়ক হতে যাচ্ছেন। তিনি পদত্যাগ করতে পারেন সেই গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর 8 আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তাতে উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরে তাকে তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। ইন্টার্নরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। কর্মসূচি তৃতীয় দিন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। তবে আন্দোলনে আওতামুক্ত থাকছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। এদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের।
আমরা যেখানে 6 বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতেছি, ওরা সেখানে 6 মাস আদৌ পড়াশোনা করে কিনা জানি না, ওরা নামের পাশে ডাক্তার লাগাতে যাচ্ছে, যেখানে সেখানে চেম্বার বসায় দিচ্ছে, রোগীদেরকে ঠকাচ্ছে। আমাদের অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো, অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো, এই ড্রাগগুলো আপডেট থাকতে হবে এবং এটা ডাক্তার MBBS এবং BDS ডাক্তার ছাড়া এটা বাকি অন্য কেউ এটা লেখার কোনো যোগ্যতা রাখে না। কমপ্লিট শাটডাউনে চলে যাব, যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন আমাদের কমপ্লিট শাটডাউন থাকবে। এখানে আমাদের মেডিকেল কলেজ, হাসপাতাল সবকিছুতে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। বাদ জোহর ধানমন্ডিতে নামাজের জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে আব্দুল্লাহ নোমানের দ্বিতীয় জানাজা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, জানাজায় কারা কারা অংশ নিচ্ছেন, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে আসলে জানাজার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় জানাজা সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের। এর আগে কিন্তু ধানমন্ডি যে আপনার ঈদগাহ মসজিদ রয়েছে, সেই মসজিদে কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এখনই কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে নিয়েছেন। এবং যারা বিএনপি যারা নেতাকর্মী এবং যারা বিভিন্ন দলের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু আসলে এখানে এসে ইতিমধ্যে এই জানাজায় অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। ইতিমধ্যে তার মরদেহ কিন্তু জানাজা স্থানে নিয়ে আসা হয়েছে এবং আপনার বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে বিএনপির শামসুদ্দিন চৌধুরী এনি তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনার এছাড়া বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারাও ইতিমধ্যে এখানে এসেছেন এবং তার ছেলে সাইদ আল নোমান তিনিও কিন্তু এখানে দ্বিতীয় জানাজায় আবার অংশগ্রহণ করছেন। এবং একটু বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আপনার বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু ও এই সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমানের বিষয়ে কিন্তু আসলে কিছু কথা বলবেন এবং সেই সাথে তার ছেলেও কিছু কথা বলবেন তার বাবার বিষয়ে। এবং একটু বলে রাখি যে কিছুক্ষণ মধ্যেই কিন্তু এই যে দ্বিতীয় জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং আপনার ইতিমধ্যে কিন্তু তারা সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং এই তাদের বক্তব্য দেওয়ার পরেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে বিকেলে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে এবং সেই সাথে কিন্তু আপনার এরপরে তৃতীয় জানাজা শেষে তাকে রাউজানে নিয়ে যাওয়া হবে, তার যে পৈতৃক নিবাস সেখানে, এবং সেখানেই তার আপনার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ নোমানের দ্বিতীয় জানাজা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।